সামথিং ইজ গোয়িং রং উইথ দ্য সাউথ এশিয়া। যদি আমরা কয়েক বছর একটু পেছনে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো 2022 সালে শ্রীলঙ্কাতে অর্থনৈতিক মন্দা, দুর্নীতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির ফলে সেখানকার জনগণ বিক্ষোভে ফেটে পড়ে এবং এই বিক্ষোভ এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে সেখানকার তৎকালীন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। এরপরে 2024 সাল বাংলাদেশেও প্রায় একই রকম ঘটনা দেখা যায়। এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলেই আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। কিন্তু যদি একটু শর্টে বলতে হয় তাহলে বলা যায় বাংলাদেশের ছাত্র যুবদের আন্দোলনের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসতে হয়। এই আন্দোলন শুরুর দিকে কোটা বিরোধী আন্দোলন থাকলেও সরকারের কিছু ভুল পদক্ষেপের জন্য এই আন্দোলন ভয়ঙ্কর রূপ নেয়। এতে গেল শ্রীলঙ্কার বাংলাদেশের কথা। এখন আসি নেপালের কথা। নেপাল এমনিতেই ভৌগোলিক দিক থেকে অনেকটা প্রতিকূল জায়গায় অবস্থান করছে এবং যে কোনো শাসকের পক্ষেই নেপালের উন্নতি করা অনেকটা কষ্টসাপেক্ষ। এরপরেও যদি নেপালের নেতামন্ত্রীরা দুর্নীতিতে নেমে আসে তাহলে তার কথাই নেই। নেপালে এই আন্দোলন শুরু করে জেনজিরা, যাদেরকে আপনারা বোকাটে ছেলে মেয়ে বা এই জেনারেশনটার কিচ্ছু হবে না বলে কাটিয়ে দেন, ঠিক তারাই। এই আন্দোলন যখন শুরু হয় তখন পশ্চিমা সংবাদ মাধ্যমগুলি, যারা ওই সংবাদ মাধ্যমের বড় বড় দাদারা, তারা এটা বলেই প্রচার করতে থাকে যে 26টা সোশ্যাল মিডিয়া অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে এরকম 26টা সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ হওয়ার কারণে এই আন্দোলন। কিন্তু এই আন্দোলনের মূল কারণ ছিল দুর্নীতি, বেকারত্ব এবং যুব সমাজের একরাশ হতাশা। প্রতি বছর কাজের জন্য এই নেপাল থেকে বহু সংখ্যক মানুষ দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়। নেপালকে বলা যায় ভয়ঙ্কর সুন্দর। ভৌগোলিক দিক থেকে নেপাল অনেক বেশি প্রতিকূল স্থানে অবস্থান করলেও নেপাল কিন্তু সৌন্দর্যে ভরা, যে কারণে নেপালের অন্যতম ইনকামের সোর্স ছিল এই পর্যটন শিল্প। কিন্তু সোশ্যাল মিডিয়া বন্ধ হওয়ার পর থেকে এই পর্যটন শিল্পের উপর এর প্রভাব পড়ে। ওয়ার্ল্ড ব্যাংকের মতে নেপালের 20% জনগণ দারিদ্র সীমার নিচে এবং 22%-এরও বেশি যুব সমাজ বেকারত্বের রূপ। ঠিক তার উল্টো দিকে এই সমস্ত নেতামন্ত্রীদের ছেলে মেয়েদের বিলাসবহুল জীবনযাপন, দামি দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, দামি দামি জামা কাপড়, বিদেশের ট্যুর, এই সমস্ত কিছু লেগেই ছিল। বেশ কিছুদিন ধরে নেপালের সোশ্যাল মিডিয়াতে #নেপোকিডস, #নেপোবেবিস এই ধরনের হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে। কোথাও গিয়ে ভেতর নেপালের জনগণের মধ্যে একটা জনরোষ তৈরি হতে থাকে এবং এই 26টা সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ হওয়াটা ওই কফিনের শেষ পেরেকটার মতন কাজ করে। ওলি সরকার 26টা সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করলেও টিকটক কিন্তু বন্ধ করে না। এর থেকে বোঝা যায় চীনের প্রতি ওলির প্রেম কতটা গভীর ছিল। বেশ কিছু বছর ধরে ভারতকে বিপাকে ফেলার জন্য চীন বারবার নেপালের হাত ধরেছে। এখন ওলি সরকার চলে যাওয়ার পর চীন হয়তো কোথাও গিয়ে একটু কষ্টেই আছে। একটা দেশে আপনারা দুর্নীতিও করবেন, সেই দুর্নীতির টাকায় আপনাদের ছেলেমেয়েরা বিলাসবহুল জীবনযাপনও করবে এবং দেশের যুব সমাজকে একটা বেকারত্বের দিকে ঠেলে দেবে এবং তার উপরেও গিয়ে সোশ্যাল মিডিয়া অব্দি আপনারা ব্যান করে দেবেন। তো এত বেশি বেকার করবেটা কি? তো যা হওয়ার তাই হলো। নেপালের বিক্ষিপ্ত জনগণ বা বলা ভালো জেনজিরা পথে নেমে আন্দোলন শুরু করলো। এখানেও হাসিনা সরকারের মতন ওলি সরকারও একই ভুল করে বসে। আন্দোলনকারীদের উপর পুনরায় গুলি চলে এবং শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী 51 জন পুলিশের গুলিতে মারা যায়, যাদের বর্তমানে শহীদ হিসাবে ঘোষণা করা হয়েছে। এই প্রতিটা গুলি, এই প্রতিটা মৃত্যু যেন জেনজিদের মধ্যে আরো বেশি আগুন ছড়িয়ে দিতে থাকে। তাদের নেপালের সরকারের প্রতি, এমনকি নেপালের সংবিধানের প্রতিও আস্থা আস্তে আস্তে উঠে যেতে। একের পর এক নেতামন্ত্রীদের বাড়ি, পার্লামেন্ট, এমনকি সুপ্রিম কোর্ট অব্দি আঙুল লাগিয়ে দেয় এই বিক্ষিপ্ত জনগণ। এমনও ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে এক নেতাকে রাস্তায় বের করে মারধর করছে নেপালের জনগণ। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই জেনজিদের যে শুধুমাত্র ওলি সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছিল তা কিন্তু নয়, সমস্ত রাজনৈতিক দলের প্রতি এদের ক্ষোভ ছিল। তবে এই ঘটনাটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের আরেকটু অতীতে ফিরে যেতে হবে। 2008 সাল পর্যন্ত নেপালের রাজতন্ত্র ছিল। এরপর ওখানকার মাওয়িস্ট বা বামপন্থীরা ওখানে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করে। কিন্তু এরপরেও নেপালকে শাসন করতে থাকে মূলত 3টি দল: কমিউনিস্ট পার্টি অব নেপাল মাওয়িস্ট, কমিউনিস্ট পার্টি অব নেপাল মার্কসিস্ট লেনিনিস্ট আর নেপালি কংগ্রেস। নেপালের রাজনৈতিক ক্ষমতা এই 3টে দলের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে এবং এই দলগুলির যারা শীর্ষে থাকে বা যারা পরিচালনা করতে থাকে তাদের অনেকেই বয়স্ক। কোথাও গিয়ে নেপালের জেনজিদের কাছে বা কোথাও গিয়ে নেপালের তরুণদের কাছে এইটাও একটা ক্ষোভের কারণ। এই 3টে দলেরই নেপালের উন্নয়নের থেকে অনেক বেশি নেপালের দুর্নীতিতে হাত ছিল, তাই বিক্ষোভকারীদের রাগ এই 3টে দলের উপরে গিয়েই পড়ে। ওলি সরকার যদিও আন্দোলনের মুখে পড়ে এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, কিন্তু ততক্ষণে আগুন অনেক দূর অব্দি ছড়িয়ে গেল। মাত্র 1.5 দিনের মাথায় কেপি ওলি শর্মা পদত্যাগ করে দেশ ছেড়ে দেয়। অনেকে মনে করেন এই আন্দোলনের পেছনে যারা নেপালের রাজতন্ত্রের পক্ষে ছিল তারা পরোক্ষভাবে মদত দিয়েছিল। তবে হামি নেপাল নামে এক অরাজনৈতিক সংগঠন, যেটা 2015 সাল থেকে গড়ে উঠেছিল, এই আন্দোলনের ডাক তারাই দিয়েছিল বলে জানা যাচ্ছে। তবে এই আন্দোলনের কোনো নির্দিষ্ট নেতৃত্ব ছিল না এবং পরবর্তীতেও এই আন্দোলনের নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো প্রান্তে যখনই কোনো নেতৃত্ব ছাড়া বা কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়া কোনো আন্দোলন গড়ে উঠেছে, ততবার একটাই জিনিস হয়েছে, অরাজকতা। এইবারেও একই জিনিস লক্ষ্য করা যায়।
কেপি শর্মা ওলির পদত্যাগের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ভাঙচুর, লুটপাট, চুরি ডাকাতি শুরু হয়ে যায়। এমনকি যারা জেলবন্দি তারাও জেল ভেঙে পালিয়ে যেতে শুরু করে। অবশেষে এবং পৃথিবীর ইতিহাসে হয়তো প্রথমবারের জন্য অনলাইন ভোটিংয়ের মাধ্যমে নেপালের অন্তর্বর্তী সরকার নির্বাচিত হয়। বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রী এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি তিনি ক্ষমতায় এসে বলেন এই সরকার শুধুমাত্র 6 মাসের জন্য, ক্ষমতা ভোগ করার জন্য নয়। এখন দেখার বিষয় এই 6 মাসের মধ্যেই সুশীলা কার্কি নেপালে সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে নাকি মোহাম্মদ ইউনুসের মতন সারা বছর কাটিয়ে দেন। सत्यनिष्ठापूर्वक प्रतिज्ञा गर्दै ईश्वरको देश र जनताको नाममा शपथ लिन्छु कि देश र जनताको नाममा शपथ लिन्छु कि। আমরা প্রতিবেশী হিসাবে এটাই চাইবো নেপালে খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক, সেখানে খুব তাড়াতাড়ি সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হোক এবং সেখানকার তরুণ প্রজন্মরা সুশীলা কার্কির উপর যে আস্থা রেখেছে সেই আস্থা অটুট থাকে। নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কার ঘটনা থেকে আমাদের একটা জিনিসই শেখার আছে, বিশেষ করে সরকারের। সে তুমি যতই দুর্নীতি করে নাও, যতই অন্যায় করো, অবিচার করো, অত্যাচার করো না কেন, শেষ কথা কিন্তু মানুষই বলবে। তবে ভারতের মতন গণতান্ত্রিক দেশে বা এরকম একটা বৃহৎ দেশে এই ধরনের আন্দোলন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। তার কারণ এই দেশের এত বেশি বৈচিত্র্য। ভারতের এক প্রান্তের মানুষের সাথে অন্য প্রান্তের মানুষের আবেগ কিন্তু সম্পূর্ণ আলাদা। সুতরাং এই ধরনের আন্দোলন করতে গেলে বা এই ধরনের আন্দোলন কতটা কার্যকর হবে এই দেশের বুকে, সেটা কিন্তু সবসময় একটা প্রশ্নচিহ্ন হয়ে রয়ে যাবে। কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গবাসী তারা কিন্তু এইসব দিক থেকে প্রচণ্ড লাকি। আমাদের রাজ্যে চুরি, দুর্নীতি এইসব কোনো কিছুই হয় না, তাই আমাদের আর আন্দোলন করারও কোনো কিছু প্রয়োজন নেই। তাই 2026-এ দিদিমণি আরেকবার তোমায় চাই, কি তাই তো? এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আমাদের এই বিষয়ে কি মতামত। আর যদি পরবর্তীতে এইরকমই কাজ দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।